আহ, মেয়েটা বড় জ্বালাচ্ছে দেখছি। এই এই এমন করলে তোকে এইখানে মাটিতে পুঁতে রাখবো। চুপ কর বলছে। আমায় কেন তোমরা নিয়ে যাচ্ছ? কেন আমায় ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমাকে। আজ আমার ফুল সজ্জা, আজকের দিনে অন্তত আমার সঙ্গে এমন করো না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। হ্যাঁ, ফুলসজ্জা তোর হবে, কিন্তু প্রথমে আমাদের ডাকাত সর্দারের সাথে, তারপর আমার সাথে, তারপর হবে আমাদের দলের বাকিদের সাথে। কিরে তোরা কি বলিস? পেছনে মশাল আর লাঠি হাতে কয়েকজন ডাকাত এগিয়ে আসছিল। তারা সবাই একসাথে হেসে উঠল। তাদের হাসি, চিৎকার আর জঙ্গলের আধো অন্ধকারের মধ্যে ডাকাতদের বিশাল আকার কালচে মূর্তিগুলো দেখে কমলা আরও একবার ভয়ে কেঁপে উঠল। আজ রাতেই তার স্বামীর ঘরে থাকার কথা, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল। হঠাৎ করে প্রবল চেঁচামেচি শুনে কমলা দরজার কাছে এসেছিল, আর ঠিক তখনই দরজাটা ভেঙে হুড়মুড় করে ঘরের ভিতরে ঢুকে পড়ে কারা জানে। তারপর কমলার মুখ চেপে ধরে তাকে বাড়ির পিছনের দিকে তুলে নিয়ে আসে। তার বাড়িতে তখন আগুন জ্বলছে। ডাকাতের দল পিছনের ঘরের দিকটা আগুন লাগিয়ে দিয়েছে, যাতে চট করে কেউ তাদের পিছু নিতে না পারে। কিন্তু কমলা বুঝতে পারে না ওরা কেন তাকে নিয়ে যাচ্ছে। কমলা শুনেছে ডাকাতেরা নরবলি দেয়, তাহলে কি ওরা তাকেও নরবলি দেবে? কমলা কোনো রকমে দুপাশে মুখ ঘুরিয়ে তাকায়। চিৎকার করার শক্তিটুকু আর নেই। যদি তাকে বাঁচাবার জন্য কেউ আসে তাহলেই হয়তো সে বাঁচতে পারে, কিন্তু তার সম্ভাবনাও কম। ডাকাত সর্দার এবার গম্ভীর হয়ে বলল, তোরা সবাই এক কাজ কর, তোরা মায়ের মন্দিরের কাছে গিয়ে বস। আমি ওকে নিয়ে যাই, মায়ের জন্য ওকে প্রস্তুত করি। তার আগে সর্দার, তুই প্রসাদ খাওয়ার পর আমরা প্রসাদ পাবো তো? কচি মেয়েটাকে একবার যদি... কোনো চিন্তা করিস না, আমি প্রসাদ খাওয়ার পরে তোরা সকলেই প্রসাদ পাবি ধীরে ধীরে। দেখিস, আর যাই হোক না কেন মেয়েটার শরীরের অন্য কোথাও যেন কোনো আঘাতের চিহ্ন না থাকে, তাহলে কিন্তু তাকে বলির জন্য প্রস্তুত করা যাবে না। রঘুর মনে অনেক উল্টোপাল্টা চিন্তা আসে। তবু সদ্য বিয়ে হওয়া যুবতী মেয়েটির শরীরের থেকে খুলে আসতে থাকা শাড়ির দিকে তাকিয়ে এবং তার শরীরের গড়নের দিকে তাকিয়ে সে আর কিছু বলে না। মন্দিরের কাছে এসে বাকি সকলেই মন্দিরের দিকে চলে যায়। ডাকাত সর্দার কমলাকে টানতে টানতে নিয়ে যায় মন্দিরের পিছনের দিকের ছোট্ট চালাঘর মতো জায়গাটায়। কমলা চিৎকার করে সাহায্যের জন্য, কিন্তু ডাকাত সর্দারের হাতের একটা চড়ে তার চিৎকার বন্ধ হয়ে যায়। তাকে নিয়ে গিয়ে ডাকাত সর্দার ঠেলে ফেলে দেয় সেই ঘরের ভিতরে খড় বিছানোর একটা জায়গায়। ক্লান্তি, ভয় আর আতঙ্কে কমলার গোটা শরীরে আর একটু শক্তি অবশিষ্ট থাকে না। তাই ডাকাত সর্দার যখন তার শরীর থেকে একটা একটা করে কাপড় খুলতে শুরু করেছে, তখন সে আর বাধা দিতে পারে না। বুঝতে পারে আজ রাতই হলো তার জীবনের শেষ রাত। আজ শুধু ডাকাত সর্দার নয়, বাকি সকলে মিলে তাকে এখানে ভোগ করবে। ডাকাত সর্দার কিন্তু খুব একটা দেরি করল না। প্রথমেই কমলার গোটা শরীরে হাত বোলাতে বোলাতে নিজেকে উত্তেজিত করতে থাকে। তারপরে একসময় উত্তেজিত হয়ে আসলে কাজ শুরু করে। প্রাণপণে দাঁতে দাঁত চেপে কমলা যন্ত্রণা সহ্য করে যায়। তার মনে হয় তার গোটা শরীর যেন ধীরে ধীরে ব্যথায় পাথর হয়ে যেতে শুরু করেছে। ডাকাত সর্দার তার গোটা শরীরে চুম্বনের সাথে সাথে কামড় দিতে থাকে। কমলা ব্যথায় কুঁকিয়ে ওঠে, তবুও ডাকাত সর্দারকে ঠেলে সরিয়ে দেওয়ার মতো শক্তি তার গায়ে নেই। তার গোটা শরীরকে ভোগ করে চলেছে ডাকাত সর্দার। তার দুটি স্তন জোরে জোরে মর্দন করতে করতে একসময় তার জোরে প্রবেশ করিয়ে উত্তম সংঘর্ষ লিপ্ত হয় কমলার সাথে। কমলা প্রচণ্ড ব্যথা পেলেও চুপ করে থাকে। তার চোখের কোল বেয়ে জল নেমে আসতে থাকে। সে বুঝতে পারছিল এখন তার কিছুই করার নেই। তার গোটা শরীরে যেন ব্যথায় ভরে যাচ্ছে, তবুও সে নিজের সাথে এ অন্যায় হতে দিচ্ছে। এদিকে কমলার সঙ্গে যুক্ত হয়ে ডাকাত সর্দারের গোটা শরীরে যেন উত্তেজনার মাত্রা বেড়ে গেছে। এক সময় ডাকাত সর্দার তার কাজ শেষ করে উঠে পড়ে কমলার দিকে তাকিয়ে বলে, এই তো ভালো কাজ করেছিস। যতই খেইমেই করবি তত তোরই বিপদ বাড়বে। এইখানে তোকে বাঁচাবার জন্য কেউ আসবে না। এখন এইখানেই অপেক্ষা কর, এখন আবার আমার দলের অন্যরা আসবে। কমলা কোনো মতে বলে, কেন কেন তোমরা আমার এত বড় সর্বনাশটা করলে? কেন তোমাদের
কমলা কথাটা শেষ করতে পারে না, তার আগেই ডাকাত সর্দার তার চুলের মুঠি ধরে তার শরীরটাকে টানতে টানতে নিয়ে আসে ঘরের বাইরে। তারপর ঘরের দাওয়ার কাছে ফেলে রঘুর উদ্দেশ্যে বলে, রঘু, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি তোদের কাজটা শেষ কর। আমি কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারছি না। আমি স্নান করতে গেলাম, স্নান করে এসে আমি পুজোয় বসবো, আর তারপরেই ওকে বলি দেব মায়ের কাছে। এমনিতেই কমলার শরীরের অর্ধেক প্রাণ যেন বেরিয়ে এসেছিল। বলির কথা শুনে সে আরো ভয় পেয়ে গেল। তাই কখন যে রঘু তার শরীরটাকে তুলে নিয়ে আবার ঘরের ভিতরে ঢুকে তার গোটা শরীরের উপর পশুর মতো খুবলে খুবলে খেতে লাগলো, এ কথা কমলার মনেই রইল না, কারণ সে কোনো কিছু সহ্য করার মতো অবস্থায় রইল না। রঘুর পরে আরও বাকি ডাকাতের দল একসাথে তার সাথে পশুর মতো অত্যাচার করতে লাগলো। তবে ডাকাত সর্দারের কথা বাকিরা রেখেছিল। কমলার শরীরের কোথাও একটু আঘাত লাগতে দেয়নি তারা। সমস্ত কাজ সেরে কমলাকে আবার নতুন করে স্নান করিয়ে একটা লাল কাপড় তার গায়ে জড়িয়ে তাকে নিয়ে আসা হলো মায়ের মূর্তির সামনে। মায়ের মূর্তির সামনে তখন আগুন জ্বলছে। হাঁড়ি কাঠে কমলার মাথা যখন ঢুকিয়ে দিল রঘু, তখন কমলা প্রায় অচৈতন্য। বলি গ্রহণ কর মা, আমার মনস্কামনা পূর্ণ কর। এই নে তিনটেই বলি তোকে দিলাম। আমার মনস্কামনা তুই ধীরে ধীরে পূর্ণ কর, আমি তোর সব কথা শুনবো মা। ডাকাত সর্দারের হাতের খাড়াটা নেমে এলো নিচের দিকে। কমলার মাথাটা ধর থেকে আলাদা হয়ে গেল এক মুহূর্তে। ক্লান্ত শরীরের দুটো পা আর হাত কয়েক মুহূর্ত ছটফট করল, তারপরে সবকিছু যেন স্থির হয়ে গেল। ডাকাত সর্দার নিজের হাতে কমলার মাথাটা তুলে নিয়ে গিয়ে রাখল মায়ের মূর্তির পায়ের কাছে। পেছনে ডাকাতের দল গুঞ্জন করতে লাগলো। রঘু বলে উঠল, সর্দার সবে 3 হলো, এখনো বাকি রইল 4টে। জ্বলতে থাকা আগুনের আলোয় ডাকাত সর্দারের মুখটা তখন বিভৎস লাগছে। রক্ত ছিটকে এসে লেগেছে মুখের দুপাশে। রক্তের সাথে ঘাম গড়িয়ে পড়ছে টপ টপ করে। তার 2 চোখ জবা ফুলের মতো লাল, হিংস্র দাঁতগুলোর মধ্যে যেন রক্ত লেগে আছে। ডাকাত সর্দারের রক্তমাখা হাত আর খানাটা ওপরে তুলে বলে উঠল, জয় মা কালী, জয় মা কালী। এইভাবে তো আর হয় না রে। 3টে গ্রামে এইভাবে 3 জনকে ওই বিধু ডাকাতের দল তুলে নিয়ে গেল। আমরা তো কিছুই করতে পারলাম না। আরে আমরা কি করব বলো তো? আমাদের কি আর ক্ষমতা আছে ওই ডাকাত দলের বিরুদ্ধে লড়াই করার? যে ওর সামনে দাঁড়াতে যাবে হয় লাঠির ঘায়ে মাথা ফাটাবে, না হলে ওই রামদার এক টানে তার গলা নামিয়ে দেবে। আমাদের আর কি? আমাদের কি মানে? এই কথা ভেবে হাত পা গুটিয়ে ঘরে বসে থাকলে তো চলবে না গোবিন্দ। আজ তোর পরিবারের কারোর কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে তো হতে পারে। মেয়েটা বড় হচ্ছে, মেয়ের যখন বিয়ে দিবি তখন কি হবে ভেবে দেখেছিস? আমার না হয় বয়স হয়েছে, 3 কুল গিয়ে এককালে ঠেকেছে। তোদেরটা তোরা বুঝে নিবি এমনটা যদি ভাবতাম, তাহলে কি আর তোদের বারবার বলতাম? এখনো সময় আছে। আরে এখনো সময় আছে সে তো বুঝতে পারছি। শুনেছি পাশের গ্রামের জমিদার নাকি ওই বিধু ডাকাতের দলকে ধরার জন্য কি পুরস্কারের ঘোষণা করেছে। যে তাকে ধরতে পারবে তাকে অনেক টাকা দেবে। কারণ জমিদারের তো নিজেরও মেয়ে আছে, এখনো তার বিয়ের বয়স হয়নি বটে, তবে বছর খানেকের মধ্যেই তার বিয়ে লাগবে বলে মনে হচ্ছে। আমার মনে হয় জমিদার মশাই তাই আগে আগেই বিপদটাকে সরিয়ে ফেলতে চাইছে। শুনেছি বিধু ডাকাত নাকি নরবলি দেয়, কিন্তু নরবলি দেওয়ার জন্য বাসর ঘর থেকে নতুন বউ তুলে নিয়ে যায়। এমন কথা তো আগে শুনিনি। এই ব্যাপারটা তো আমি কিছুই বুঝতে পারছি না। বিধু ডাকাত মাসখানেকের মধ্যে আবার গ্রামে ঢুকবে খুড়ো। গ্রামে যতীন মুখুজ্জের মেয়ের বিয়ে আছে না? যতীন মুখুজ্জের মেয়ের বিয়ে তো ওই পাশের পাড়ার ছেলের সঙ্গে। আমার মনে হয় সেই রাতে কিছু একটা হবে। তাই নাকি? তাহলে একটা কাজ করলে কেমন? ওই যদু গোয়ালার বাড়িতে যেদিন ফুলসজ্জা থাকবে সেদিন গ্রামের লোকেরা সবাই না হয় লাঠি সোটা নিয়ে অন্ধকারে লুকিয়ে থাকবো। যেই বিধু ডাকাতের দল সেখানে ঢুকবে অমনি গ্রামবাসীরা সবাই মিলে তার গায়ে ঝাঁপিয়ে পড়ে ওদের গ্রাম থেকে তাড়াবো। একবার ওরা গ্রাম থেকে চলে গেলে
আর কিন্তু ফিরে আসবে বলে মনে হয় না। কিন্তু ব্যাপারটা কি এত সহজ হবে খুড়ো? ওদের ভয়ে তো 4-5টা গ্রাম থরথর করে কাঁপে। ওদের কি আমরা তাড়াতে পারবো? নবীনচন্দ্র আর কিছু বললেন না। মনে মনে ভাবলেন, এই একটাই সুযোগ, মাসখানেক পরে ওই দিন গ্রামবাসীকে তৈরি থাকতেই হবে, না হলে এই অন্যায়ের বিরুদ্ধে আর কিছুই করা যাবে না। বিধু ডাকাতের দল সেদিন বসেছিল জঙ্গলের প্রান্তে। গ্রাম থেকে একটা কচি ছাগল তুলে নিয়ে গিয়েছিল, তাকে আগুনে ঝলসে পুড়িয়ে খাওয়া হচ্ছিল, আর তার সঙ্গে ছিল দেশি মদ। বিধু ডাকাতের দলে লোকজন অনেক রয়েছে, কিন্তু তারা বিভিন্ন সময় এইদিকে ওদিকে ছড়িয়ে থাকে। এখন রঘু আর তার 4 জন সাঙ্গপাঙ্গ এবং তার সঙ্গে ডাকাত সর্দার বিধু ছিল। বিধু মন দিয়ে খেয়ে চলেছিল, আর রঘু আস্তে আস্তে বলল, আচ্ছা সর্দার, একটা প্রশ্ন করব, যদি কিছু মনে না করো। তোর কথায় আমি কিছু মনে করব কেন রঘু? তুই আমার সবচেয়ে কাছের লোক। তুই না থাকলে আলাদা আলাদা ভাবে এতগুলো জঙ্গলে আমি সামলাতে পারতাম? আরে তাতে কি হয়েছে? আমি তো প্রত্যেক দলে একজন করে রেখে দিয়েছি, যারা 4 জনের দলকে সামলাবে। নাহলে এত জনের ডাকাতের দল তুমি একা সামলাতে পারতে? ওসব কথা বাদ দে, আমায় বল কি বলতে চাইছিলি। বলছি সর্দার, বলির জন্য শুনেছি কুমারী মেয়ে ভালো, বিশেষ করে যাদের এখনো ওই প্রতিক্রিয়া হয়নি, সেই মেয়ে বলির জন্য উৎসর্গ করা সবচেয়ে পুণ্যের কাজ। কিন্তু তুমি বারবার কেন সদ্য বিবাহিত মেয়ে যারা এই ফুলসজ্জা হয়নি তাকে এইভাবে তুলে আনছো? কথাটা তোকে আগে বলবো বলেই ভেবেছিলাম, কিন্তু আসলে এই আমার হয়েছে এক বিপদ। তুই তো জানিস আজ 4 বছর হয়ে গেল, ঘরে আমার বউ রয়েছে, কিন্তু সন্তানের মুখ আমি দেখতে পাইনি। এক তান্ত্রিকের সঙ্গে আমার বেশ চেনা জানা রয়েছে, সে কথা তোকে আমি আগেই বলেছি। সেই তান্ত্রিক আমায় বলেছে আমার সন্তান যোগে দোষ রয়েছে, এক দেশের সাধনার মাধ্যমে আমি সেই দোষটা কাটাতে পারবো। তার জন্য প্রথমে সদ্য বিবাহিত অথচ নিষ্কুলিত 7টি যুবতী মেয়েকে আমাকে বলি দিতে হবে মায়ের পায়ে। তারপরে সেই প্রক্রিয়া তান্ত্রিক আমায় বলে দেবে। আচ্ছা, তাই জন্য তুমি এই কাজ করছো? তাহলে তো বাকি 4 জনকে খুব তাড়াতাড়ি তুলে আনতে হবে। খবর পেয়েছি পাশের গ্রামে আর একজনের বিয়ে ঠিক হয়েছে, মাসখানেকের মধ্যেই সেই খবর চলে আসবে। ডাকাত সর্দারের মুখে একটা হাসি ফুটে উঠল, তার দুটো চোখ যেন আনন্দে জলজল করতে থাকে। তাহলে তো খুব ভালোই হলো, মাসখানেকের মধ্যে যদি আরেকটা মেয়ে পাওয়া যায় তাহলে বাকি থাকবে আর 3। রঘু, যত তাড়াতাড়ি পারিস 7টা বলি সম্পূর্ণ করতেই হবে। তারপর আমি সন্তান সুখ লাভ করবো রঘু, তারপর আমি সন্তান সুখ লাভ করবো। তুমি কোনো চিন্তা করো না সর্দার, আমি যতক্ষণ আছি ততক্ষণ তোমার কোনো চিন্তা নেই। দেখতে দেখতে প্রায় মাস খানেক কেটে যায়। যতীনের মেয়ের সাথে যদু গয়লার ছেলের বিয়ে হয়ে যায়, কিন্তু ফুলসজ্জার রাতের দিন একটা বিপত্তি দেখা যায়। সেদিন বিধু নিজে যায়নি, রঘু ডাকাত ও তার সঙ্গে 4 জনকে পাঠিয়েছিল। এর আগেও ওরা 2বার গিয়ে নতুন বউ তুলে এনেছে। রঘু 2 জন ডাকাতকে নিয়ে বাড়ির পিছনের দরজা দিয়ে ভিতরে ঢুকল। 2 জন ডাকাত রইল বাইরে, কিন্তু ঘরে ঢোকার পরেই বাইরে শুরু হলো ঝাপটাঝাপটি। এদিকে ঘরের ভেতরেও কয়েকজন লোক জড়ো হয়েছিল। তারা লাঠি সোটা নিয়ে বাইরে বেরিয়ে এলো। ডাকাতের দলের সঙ্গে গ্রামবাসীদের সে তুমুল ঝগড়া। ডাকাতের দল লাঠি চালিয়ে ওর মাথা ফাটায়, গ্রামবাসীর শক্ত বাঁশের আঘাতে ডাকাতের হাত ভাঙে। তুমুল লড়াই চলতে লাগলো। ক্রমে ক্রমে ডাকাতের দল পিছনে হাঁটতে লাগলো। গোবিন্দ চিৎকার করে বলল, গ্রামে যদি আবার তোরা পা রেখেছিস তাহলে তোদের সবকটাকে জ্যান্ত জ্বালিয়ে দেব। তোরা জানিস না তোরা কার লোকের গায়ে হাত দিয়েছিস? আমরা 4 জন এসেছি বলে তোরা পার পেয়ে গেলি। বিধু ডাকাত যদি একবার গ্রামে পা রাখে তাহলে সবাইকে কাটবে, সবকটার ঘরে জ্যান্ত আগুন লাগিয়ে দেবে। আরে যা যা, তোর বিধু ডাকাত আর যেই আসুক গ্রামে আর তোরা কিচ্ছু করতে পারবি না, যা। সে রাতে গ্রামের লোকেদের জন্য যদু গয়লার ছেলের নতুন বউয়ের প্রাণ এবং সম্মান 2ই বেঁচে গেল। রঘু তার দলবল নিয়ে ফিরে গেল জঙ্গলে। বিধু তখন জঙ্গলের মায়ের মূর্তির সামনে আগুন জ্বালিয়ে হাঁড়ি কাঠ নিয়ে অপেক্ষা করছে।
পায়ের শব্দ পেয়ে পিছনে না তাকিয়ে বলল, তাড়াতাড়ি মেয়েটাকে ওই ঘরে নিয়ে চল। আগে আমি প্রসাদ গ্রহণ করি, তারপর তোরা প্রসাদ গ্রহণ করবি। আজ বড্ড দেরি করে ফেললি, তাড়াতাড়ি কর। বিধু ডাকাত কিন্তু কথাটা বলেও কেমন যেন একটু অবাক হল। আজ রঘু ডাকাতের মুখে সেই হাসি নেই, তার দলের লোকেরা কেমন চুপচাপ। তাছাড়া প্রত্যেকবার মেয়েগুলোকে ধরে আনার পর মেয়েগুলো বড্ড চিৎকার করে। তাদের চিৎকারে রঘু ডাকাতের মাথার ভেতর কেমন যেন দপদপ করে ওঠে। তা আজ কোনো চিৎকার নেই। কি হলো? মেয়েটা কি মরে গেল নাকি? বিধু ডাকাত সামনে থেকে উঠে দাঁড়িয়ে পিছনে তাকিয়ে দেখল রঘু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার পেছনে বাকি চারজন দাঁড়িয়ে আছে। কি হলো? এইভাবে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? এই নতুন বউ কোথায়? সবাই চুপ। চারপাশটা এতটাই নিশ্চুপ যে গাছের একটা পাতা এসে মাটিতে খসে পড়লেও যেন শব্দ হবে। বিধু ডাকাত আকাশ বাতাস কাঁপিয়ে যেন গর্জন করে উঠল। সত্যি করে বল রঘু, সত্যি করে বল। আজ আমরা নতুন বউ তুলে আনতে পারিনি সর্দার। গ্রামের এত লোক যে ওখানে থাকবে সেটা বুঝতেই পারিনি। সবাই মিলে এমনভাবে আমাদের উপর লাফিয়ে পড়লো না, 2-3 জনকে আঘাত করেছি, কিন্তু কিন্তু এতজনকে তো আটকানো যায় না। রঘুর কথার সমর্থন করলো তার সাথে পিছনে দাঁড়িয়ে থাকা তার দলের লোকেরা। ওদের মধ্যে কারো হাত ভেঙেছে, কারোর চোখের পাশটা কেটেছে, কারোর আবার মাথা ফেটেছে, সেই মাথায় কাপড় বাঁধা রয়েছে, কারোর পায়ের একটা আঙুল আর নেই। রঘু ডাকাতের ডান হাত দিয়ে তখন ঝরঝর করে রক্ত পড়ছে, কোনো রকমে সেটা একটা কাপড় আর ডাল পাতা দিয়ে বাঁধা রয়েছে। বিধু ডাকাত গর্জন করে উঠল, কি বলছিস? তুই পারিস নি? আমার সামনে সেটা আবার দাঁড়িয়ে বলছিস? তুই আমার সাথে ডাকাতি করে একটা সামান্য কাজ করতে পারিস নে? তুই কি জানিস না এই বিধু ডাকাতের কাছে ব্যর্থতার পরিণাম কি? বিধু ডাকাতের গলার গম্ভীরতায় আর কম্পনে যেন গোটা জঙ্গল কেঁপে উঠল। রঘুর পেছনে দাঁড়িয়ে থাকা ডাকাতের দলের লোকগুলো কেমন যেন অবাক হয়ে তাকালো সামনের দিকে। মায়ের মূর্তির ঠিক নিচে বিধু ডাকাতকে দেখা যাচ্ছে। তার হাতে কখন যেন উঠে এসেছে সেই খাঁড়াটা। আলো আধারিতে তাকে যেন স্বয়ং শয়তানের মতো মনে হচ্ছে। বিশ্বাস করো সর্দার, আমরা চেষ্টা করেছিলাম। এর পরের বার আর এমন হবে না। এর পরের বার বেশি লোক নিয়ে যাব। গ্রামবাসীরা যে এমনভাবে আমাদের সামনে দাঁড়াবে সেটা ভাবতে পারিনি। ওই ভীতু মানুষগুলোর মধ্যে এত সাহস কোথা থেকে? ব্যর্থতার পরিণাম কি বলতো রঘু? রঘু ডাকাত অবাক হয়ে তাকালো সামনের দিকে। তার সামনে দাঁড়িয়ে থাকা ডাকাত সর্দারের মুখটা কেমন হিংস্র হয়ে উঠেছে। তার দুটো চোখ যেন লাল টকটকে। আমি বলছি সর্দার, সত্যি বলছি, এর পরের বার আমরা আর ভুল করবো না সর্দার। ব্যর্থতার পরিণাম মৃত্যু। ব্যর্থ হওয়া মানেই আর বেঁচে থাকার কোনো অধিকার নেই তার। রঘু অবাক হয়ে তাকিয়েই রইল সামনের দিকে। বিধু ডাকাত এই কথা বলছে। বিধু ডাকাতের জন্য সে কি না করেছে। গলার কাছে একটা রামদার আঘাতের দাগ এখনো অল্প অল্প রয়েছে। এই আঘাত বিধু ডাকাতকে বাঁচাতে গিয়ে লেগেছে। বিধু ডাকাতের কথায় সে একের পর এক বাড়িতে আগুন লাগিয়েছে, নির্বিচারে মানুষের মাথা ধর থেকে আলাদা করে দিয়েছে। আর সেই বিধু ডাকাত নাকি? কিন্তু সর্দার, সামান্য একটা ভুলে ছিল আমার জীবন। নিয়ম সবার জন্য সমান রঘু। ব্যর্থতার পরিণাম মৃত্যু। সেই মৃত্যুকে স্বয়ং আমিও আটকাতে পারবো না। কথাটা বলেই নিজের হাতের খাড়াটা চালিয়ে দিল রঘুর গলা লক্ষ্য করে। এক ঝলকা রক্ত ছিটকে গেল বিধু ডাকাতের মুখে। খানিকটা পিছনের দিকে গিয়ে দলের বাকি লোকেদের গায়ে পড়ল। রঘুর শরীরটা থরথর করে কাঁপতে লাগলো, আর তার দুটো হাত উপরের দিকে উঠে আসছিল ক্ষমা চাওয়ার ভঙ্গিতে। হাত দুটো অদ্ভুতভাবে সেখানেই থেমে গেল, ধপ করে পড়ল মাটিতে। বিধু ডাকাত রক্তচক্ষুতে মায়ের মূর্তির দিকে তাকিয়ে বলল, তুই চিন্তা করিস না মা, তোর বলি আমি ঠিক জোগাড় করে দেব। এরপর কেটে গেল কয়েকটা মাস। এর মাঝে আশেপাশের গ্রাম থেকে রঘু ডাকাত আরও দুটো নতুন বউ জোগাড় করেছিল। প্রথমে তাদের সংভোগ করে, তারপর তার দলের লোকেদের দিয়ে তাদের নিপীড়ন করে তাদের শরীরটাকে বলি দিয়েছিল সে। তান্ত্রিকের বলা কথা মতো 7টা বলি হতে আর 2টো বলি বাকি ছিল। তার মধ্যে একদিন এক সাকরেদ এসে খবর দিল পাশের গ্রামে কাল একটা বিয়ে রয়েছে, অর্থাৎ 2 দিন পরে ফুলশয্যা। বিধু ডাকাত সমস্ত দলবল নিয়ে তৈরি হতে লাগলো।
এবার ঠিক করলো সে নিজে যাবে সেখানে। দিনক্ষণ মতো বিধু ডাকাত 10 জনের একটা দল নিয়ে সেই গ্রামে গিয়ে তুলে আনলো নতুন বউকে। তাকে খড়ের বিছানায় নিয়ে গিয়ে ফেলতেই মেয়েটি গর্জন করে বলে উঠল, তুই সেই বিধু ডাকাত তাই না, যে আশেপাশের গ্রাম থেকে নতুন বৌদি নিয়ে গিয়ে তাদের হত্যা করিস? আমায় যখন চিনতেই পেরেছিস, তাহলে নিজের ভবিষ্যতের জন্য প্রস্তুত হ। আমার ভবিষ্যৎ নিয়ে আমি ভাবছি না। আমার ভবিষ্যৎ কি হবে তা আমি ঠিক বুঝতে পেরেছি। তোর কাছে না আমি প্রাণ ভিক্ষা চাইবো না, কোনো মিনতি করব না। তবে মনে রাখিস, তুই যদি আমার সামান্য ক্ষতি করিস, তার ফল কিন্তু ভালো হবে না। আমি স্বয়ং মা কালীর ভক্ত। মা কালীর পুজো না করে আমি জল পর্যন্ত গ্রহণ করি না। তোর যদি সাহস থাকে তুই আমায় স্পর্শ কর। বিধু ডাকাতে তখন মাথায় যেন রক্ত চেপেছে। সামনে তার ষষ্ঠ বলি থাকতে সে আর চুপ করে বসে থাকতে পারল না। সে এগিয়ে গেল সামনের দিকে, তারপর একটা চড় মারল মেয়েটির গালে। মেয়েটি কিন্তু কোনো কথা বলল না, তার চোখে জল এলো না। নিজের শরীরটা নিয়ে যেন পাথরের মতো সহ্য করতে লাগলো বিধু ডাকাতকে। বিধু ডাকাত তার গোটা শরীরের সমস্ত শক্তি দিয়ে যেন মেয়েটির সঙ্গে সঙ্গম করতে লাগলো। তারপর সঙ্গম শেষে তার উলঙ্গ শরীরটাকে টানতে টানতে নিয়ে এলো বাইরে। বাইরে ততক্ষণে অপেক্ষা করছিল তার সাঙ্গপাঙ্গরা। মেয়েটাকে এমন অবস্থায় দেখে সাঙ্গপাঙ্গরাও যেন অবাক হয়ে গেল। মেয়েটার দিকে তাকিয়ে ওরা ভয় পেল বলা যায়। তবে বিধু ডাকাতের অবস্থা তখন অন্য। সে চিৎকার করে উঠে বলল, যা করবার তাড়াতাড়ি কর, আর বেশিক্ষণ ওকে বাঁচিয়ে রাখা যাবে না। আমার মুখে মুখে কথা, আজ ওকে এমন ভাবে মারবো। মেয়েটি কিন্তু কিচ্ছু বলছিল না, এক দৃষ্টিতে তাকিয়েছিল বিধু ডাকাতের দিকে। তারপর তার চোখ চলে গেল এক পাশে রাখা একটা লম্বা ছুরির দিকে। ছুরিটা দেখে সে হাসতে শুরু করল। হাসতে হাসতে বলল, তুই আমায় বলে দিবি? আরে তুই তো আমায় স্পর্শ পর্যন্ত করতে পারবি না। যে অন্যায় তুই করেছিস সেই অন্যায়ের শাস্তি তুই পাবি। আমি জানি না তুই কেন এমন কাজ করছিস, কিন্তু যে কারণে তুই এমন কাজ করছিস সেই মনস্কামনা তোর কখনোই পূর্ণ হবে না। আমি যদি মা কালীর সত্যিকারের ভক্ত হয়ে থাকি, তাহলে আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই নিজের আপনজনদের হাতেই মরবি। আর যে কারণে তুই এত জঘন্য কাজ করেছিস, তারা সবাই মরবে, কেউ বাঁচবে না, কেউ না। মাগি, তোর এত বড় সাহস! কথাটা বলে বিধু ডাকাত এক ছুটে এগিয়ে যেতে চাইল তার দিকে, কিন্তু মেয়েটি অবস্থায় ছুটে গেল মায়ের মূর্তির কাছে। তারপর ছুরিটা তুলে নিয়ে চোখের নিমিষে নিজের পেটে ঢুকিয়ে দিল। উপস্থিত থাকা ডাকাতেরা সকলে ব্যাপারটা দেখে ভয়ে একসাথে চিৎকার করে উঠল। বিধু ডাকাত এতটা আন্দাজ করতে পারেনি। দৃশ্যটা দেখে সেও কেমন যেন পাথরের মতো হয়ে গেল। তার মনে হলো মায়ের মূর্তির সামনে আগুনের কাছে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে কেমন যেন অদ্ভুত বলে মনে হচ্ছে। মেয়েটি এইবার যন্ত্রণা মাখা গলায় বলল, আমি আমি তোকে অভিশাপ দিয়ে যাচ্ছি। আজ থেকে 1 মাসের মধ্যে যেদিন আকাশে চাঁদ থাকবে অথচ চাঁদের আলো থাকবে না, সেই দিন তুই মরবি মরবি। কথাটা বলতে বলতে সে লুটিয়ে পড়ল মাটির উপরে। বিধু ডাকাত কিছুক্ষণের জন্য পাথরের মতো হয়ে গেলেও তারপরে সে চিৎকার করে উঠল, তোর বাড়া, তুই মরেছিস ভালো হয়েছে। আমায় নিজের হাতে তোকে বলি দিতে হয়নি। তোর রক্তটাই তো আমার কাজে লাগবে। তোর এই রক্ত নিয়ে আমি এই মায়ের পায়ে মাখিয়ে দিলাম। ব্যাস, আর বাকি রইল একটা। এই তোরা শোন। আরে কি হলো? আরে কি হয়েছে তোদের সব? ভালো করে শোন। শুনেছি পাশের গ্রামে জমিদারের মেয়ের বিয়ের কথা চলছে। আশা করছি কিছুদিনের মধ্যেই বিয়ে হবে। এটাই শেষ। এরপরে আমরা আর এই জঙ্গল থেকে বছর খানেকের জন্য অন্য কোথাও চলে যাব, ঠিক আছে? ডাকাতের দল অবাক হয়ে পড়েছিল। মৃতদেহ তাদের সরিয়ে ফেলতে হলো। মৃতদেহ সরাতে সরাতে ডাকাতের একজন বলল, আচ্ছা, সর্দার কাজটা কি ঠিক করলো বলতো? কেমন যেন মনে হচ্ছিল। মেয়েটা যখন কথা বলছিল আমার বুকটা কেমন কেঁপে উঠলো, কেমন যেন ভয় ভয় করছিল রে। আরে শুধু তুই কেন, আমাদেরও তো একই অবস্থা ছিল। মেয়েটার যখন পেটে ছুরি ঢুকিয়ে দিল, যেন মনে হলো
ওই যে আমাদের মন্দিরের মায়ের মূর্তিটা একবার কেঁপে উঠল। মনে হয় আমি ভুল দেখেছি, কিন্তু কিছু একটা ঘটবে রে, কিছু একটা ঘটবে। সর্দার কাজটা ভালো করলো না। মেয়েটা নাকি মা কালীর ভক্ত ছিল। সবকিছু আগে জেনেও যে কেন সর্দার এমন কাজ করলো। সর্দার বোধহয় পাশের গ্রামের জমিদারের ওই বড় মেয়ের যে বিয়ে হচ্ছে সেদিকেই হাত বাড়াবে। মেয়েটা দেখতে খুব সুন্দরী। আরে তুই শুধু শুনেছিস, আমি নিজের চোখে দেখেছি। অমন সুন্দরী মেয়ে ওই গ্রাম কেন, আশেপাশের 5টা গ্রামের মধ্যেও আর নেই। যদি তাই হয় তাহলে সর্দার তাকে তুলে আনবে, আর সর্দারের প্রসাদ হবার পরে তো আমরাও প্রসাদ পাবো। কি বলিস? এমন সুন্দর যদি সে হয় তাহলে তো জমিদারের মেয়ের রূপের কথা আশেপাশে ছড়িয়ে পড়েছিল। সে কথা ডাকাত সর্দারের কান পর্যন্ত এসেছিল। ডাকাতের দলের মধ্যে গুঞ্জন বাড়তে লাগলো। ডাকাত সর্দারের ভবিষ্যৎ বোধহয় খুব একটা ভালো হবে না। তেমনি পাশের গ্রামে জমিদার বাড়িতে গুঞ্জন উঠল জমিদারের মেয়ের বিয়ের জন্য। জমিদারের মেয়ের বিয়ে পাশের গ্রামের এক অবস্থাপন্ন পরিবারের ছেলের সঙ্গে। ভালোয় ভালোয় সব কিছু হয়ে গেলে ফুলশয্যার রাতে জমিদারের মেয়ে সেই বাড়িতে একটা ঘরে বসে আছে। ডাকাতের দল পরিকল্পনা মতো সেখানে গিয়েছে বটে, তবে বাড়ির বাইরে চারপাশে এত লাঠিয়া এবং লোকজনের পাহারা দেখে ভেতরে ঢুকতে সাহস পাচ্ছিল না। বাসর ঘরের দরজা খুলতেই মেয়েটি চমকে উঠে নিজের মাথার আঁচল ঠিক করল। ঘরের ভেতরে ঢুকে এলো সদ্য বিবাহিত নতুন বর। বিছানার এক পাশে ইতস্তত করে সে বসে বলল, অনেক দেরি হয়ে গেল তাই না? তোমার যদি ঘুম পেয়ে থাকে আর তুমি শাড়িটা, মানে অসুবিধা যদি না হয়, তুমি শাড়িটা খুলে শুয়ে পড়তে পারো। মেয়েটি শুধু বলে উত্তর দিল, অন্য কোনো কথা বলল না। তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি আমায় বলতে পারো, ঠিক আছে? একদম নিজের বাড়ির মতো মনে করবে। আর তাছাড়া তুমি তো এই বাড়িতেই থাকবে আজ থেকে। আচ্ছা আচ্ছা, আমায় তোমার পছন্দ হয়েছে? মেয়েটি আবার ছাড়া কোনো উত্তর দিল না। ছেলেটি এবার কেমন যেন লজ্জা পেল। সে নিজেই আগ বাড়িয়ে কথা বলতে চাইছিল যাতে মেয়েটির কোনো সমস্যা না হয়, কিন্তু মেয়েটি যে বড্ড লজ্জা পাচ্ছে তাই ভেবে সে কি বলবে বুঝতে পারল না। আরও কিছু বলতে যাবে, ঠিক সেই সময় প্রচণ্ড একটা দড়াম শব্দ করে দরজাটা ভেঙে পড়ল, আর ঘরের ভেতরে ঢুকে এলো মুখে লাল কাপড় বাঁধা ডাকাতের দল। ব্যাপারটা বুঝতে পেরেই ছেলেটি ছুটে গিয়ে ঘরের একপাশে দেওয়ালে টাঙানো বন্দুকটা পারতে গেল। তার আগেই বিধু ডাকাতের লাঠির আঘাত এসে পড়ল তার কাঁধের কাছে। কাঁধের যন্ত্রণায় সে ছিটকে পড়ল মাটিতে। বিধু ডাকাত আর দেরি না করে তাড়াতাড়ি এগিয়ে এলো বিছানার কাছে। তারপর নতুন বউকে মুখ ঢাকা অবস্থায় তুলে নিয়ে কাঁধে ফেলে এগোতে লাগলো বাইরের দিকে। নতুন বউয়ের মুখে কিন্তু তেমন কোনো কথা ফুটল না। সে কিছু একটা বলার চেষ্টা করতে লাগলো, কিন্তু শোনা গেল না। বাইরে তখন জমিদারের লাঠিয়ালা ডাকাত দলের মধ্যে প্রবল লড়াই চলছে। আসলে বিধু সামনে থেকে ডাকাতের দলকে প্রবেশ করিয়ে দিয়ে পিছন থেকে সে নিজে ঢুকেছিল। সে বাইরে বেরিয়ে এসে একটা অদ্ভুত হড় বোলার স্বরে পাখির ডাক ডাকতেই ডাকাতের দল লড়াই ছেড়ে বেরিয়ে এলো। ডাকাতের দল যখন গ্রাম ছেড়ে খানিকটা দূরে চলে গেছে, তখন সবার নজর পড়ল বাসর ঘরে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে বর এবং বিছানায় বউ নেই। হায় হায় হায়, এ কি হলো গো? এ কি হলো? নতুন বউ এইভাবে যে কোথায় চলে গেল? কোথায় গেল গো? কোথায় গেল? হায় হায় হায়। আর কি করা যাবে? আমাদের জমিদারকে খবর দিতে হবে, লাঠিয়াল পাঠাতে হবে পূবের জঙ্গলের দিকে। শুনেছি সেইখানেই বিধু ডাকাতের আড্ডা। আজ আর কাউকে ছাড়া হবে না। দরকার হলে আশেপাশের সব গ্রাম থেকে সব লাঠিয়াল নিয়ে আসবো আমি। এমনভাবে যখন সবার চিৎকার চেঁচামেচি চলছে, তখন পাশের ঘর থেকে বেরিয়ে এলো নতুন বউ। তাড়াতাড়ি এগিয়ে এসে বরকে অজ্ঞান হয়ে থাকতে দেখে সে ভয়ে বলে উঠল, কি হয়েছে? তোমরা সবাই এমন করছো কেন? আরে বৌমা,
তুমি এখানে? তাহলে ডাকাতের দল যে নতুন বউকে নিয়ে চলে গেল। সর্বনাশ, ওটা কিন্তু আমি না, ও তো ছোট খুকি। ছোট খুকি তো মশকরা করবে বলে আমার বদলে সে নিচে বউ সেজে বসেছিল। আমি তো ছিলাম পাশের ঘরে। এখন কি হবে? এক্ষুনি 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 তোমরা বাবাকে খবর দাও। খবর চলে গেল চারিপাশে। আশেপাশের কয়েকটা গ্রামের লোকেরা যারা খবর পেল সকলে মিলে এগিয়ে এলো জমিদারের সাহায্যের জন্য। এই একমাত্র সুযোগ বিধু ডাকাতকে একেবারে শেষ করে দেওয়ার। এদিকে বিধু ডাকাত যেন হাওয়ার গতিতে পূবের জঙ্গলে গিয়ে ঢুকল। তারপর মায়ের মূর্তির সামনে কাঁধ থেকে নতুন বউকে নামাতে নতুন বউ ঘোমটা সরিয়ে ফেলল। বিধু অবাক হয়ে গেল, নতুন বউয়ের কপালে সিঁদুর নেই কেন? কি ব্যাপার, তোর বিয়ে হয়নি? তোর কপালে সিঁদুর নেই কেন? আর তোর বয়স তো অনেক কম বলে মনে হচ্ছে। মেয়েটি তখন ভয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি 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 বউ নই। আমি ছোট খুকি। আমি বউ নই। আমি তো দিদির জায়গায় বসেছিলাম সবাইকে চমকে দেবো বলে। আমায় তোমরা ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। তাই নাকি মাগি? এই বয়সে বউ হওয়ার শখ হয়েছে? তোর দিদিকে যখন আনতে পারিনি, তাহলে আজকে তুই হবি আমার বলি। প্রথমে তোকেই ভোগ করো। চল। রাগে আর নিজের ওপর ঘেন্নায় ডাকাত সর্দারের গোটা শরীর যেন থরথর করে কাঁপছিল। মেয়েটা কিন্তু সেখানে দাঁড়ালো না, ছুটে গেল জঙ্গলের এক পাশে। ডাকাত সর্দার তার পেছন পেছন ছুটল, কিন্তু কোনো একটা অজানা কারণে ডাকাতের দলের বাকিরা কিন্তু মায়ের মূর্তির সামনে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বিধু ছুটে চলেছে আর তার সামনে ছুটে চলেছে সেই মেয়েটি। শাড়ি পরে সে ভালো ছুটতে পারছে না। আরও খানিকটা এগিয়ে যেতেই হুমড়ি খেয়ে পড়ল মাটির উপরে। পিছন থেকে নেমে এলো বিধুর হাত। শক্ত হাতে মেয়েটির গলা প্রায় চেপে ধরে তাকে কাঁধে তুলে ফেলল। তারপর বলল, তোর জন্য আমার এতদিনের সাধনা এত কাছে এসো সম্পূর্ণ হলো না। তোর জায়গায় তোর দিদি থাকলে এতক্ষণে। শুনেছি সে নাকি অপরূপ সুন্দরী। তুইও সুন্দরী কম না। চল চল, আজকে তোকে দিয়ে আমার কাজ সারবো। চল। কথাটা বলে ডাকাত সর্দার তাকে নিয়ে এলো মায়ের মূর্তির কাছে। তারপর পিছনে তার দলের লোকেদের উদ্দেশ্যে বলল, আজ ওকে আমি বলি দেব, তার আগে তোরা এখানে দাঁড়া। বলির জন্য সবকিছু প্রস্তুত কর। ওকে নিয়ে আমি পাশের ঘরে চাই। ডাকাত সর্দার এগোতে যাবে এমন সময় তার কাঁধে এসে পড়ল একটা হাত। পিছনের দিকে তাকিয়ে বিধু ডাকাত দেখল তার কাঁধের উপরে হাত রেখেছে যতীন। রঘু ডাকাত মারা যাওয়ার পর যতীন তার জায়গা নিয়েছে। যতীন বলল, কিন্তু সেটা আর হবে না সর্দার। তুমি ডাকাত দলের সর্দার বলেই তুমি তো আর ডাকাত দলের নিয়ম ভাঙতে পারবে না। বিধু ডাকাত মেয়েটাকে একটা হ্যাঁচকা টানে ছুঁড়ে ফেললো এক পাশে। তারপর পিছনে ঘুরে বলল, মানে কি বলতে চাইছিস? তুই আমার দলের সাকরেত মাত্র, আমি তোদের সর্দার। সর্দার বলে তুমি আজ পর্যন্ত যা খুশি তাই করে এসেছো। তুমি সর্দার, কিন্তু ডাকাতদের নিয়ম তো ভাঙা যাবে না। তুমি কি নিয়ম করেছিলে মনে আছে? রঘুকে তুমি অকারণে মেরেছিলে। রঘু শুধুমাত্র একটা বউকে তুলে আনতে পারেনি তাই। অথচ সে তোমার জন্য কত কিছু করেছে। লাঠির ঘা খেয়েছে, রামদার কোপ খেয়েছে নিজের কাঁধে। কত বিপদে তোমায় আর আমাদের বাঁচিয়েছে। সে আমাদের কাছে তোমার চেয়েও বড় ছিল। অথচ তার মৃত্যুর দিনে আমরা কিচ্ছু করতে পারিনি। তোরা আমার বিরুদ্ধে দাঁড়াবি? তোরা আমার কি করবি? তোদের সব কটাকে এক্ষুনি বলি দিয়ে এই জঙ্গলে পুঁতে রাখবো। তোরা জানিস আমি কে? আমি হলাম বিধু সর্দার। পারবে না, কারণ আশীর্বাদ আর তোমার উপর নেই। যেদিন তুমি ওই মেয়েটাকে বলি দিয়েছিলে, যে ছিল কালী মায়ের ভক্ত, সেদিন থেকেই মায়ের আশীর্বাদ তোমার উপর থেকে উঠে গেছে। না হলে এতটা পথ তুমি একটা ভুল মেয়েকে তুলে নিয়ে আসো? তুমি তো বলেছিলে ব্যর্থতার পরিণাম হলো একটাই, মৃত্যু। তাহলে আজ তুমি ব্যর্থ হয়েছো, তার মানে আমার উপরে অস্ত্র ধরার পরিণাম জানিস? তোদের কাউকে আমি। ডাকাত সর্দারের কথা শেষ হলো না। তার আগেই যতীনের হাতে উঠে রামদা এবং একটা খ্যাচ করে শব্দের সঙ্গে সঙ্গে ডাকাত সর্দারের মাথাটা মাটির ওপর খসে পড়ল। আর তখনই যেন মনে হলো মায়ের মূর্তির সামনে জ্বলতে থাকা আগুনটা একবার ধপ ধপ করে উঠল। মেয়েটা ছিটকে গিয়ে পড়েছিল এক পাশে। যতীন এগিয়ে গিয়ে তাকে তুলল। মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছিল।
এই দলে এখন আর কোনো সর্দার নেই, তাই আমি ডাকাত দলের সর্দার ঘোষণা করছি নিজেকে। আজ থেকে আমরা সকলে ডাকাতি ছেড়ে দিলাম। আমরা জমিদার মশাইয়ের কাছে গিয়ে সমস্ত কথা বলবো এবং এই মেয়েটিকে জমিদার মশাইয়ের হাতে তুলে দেব। তারপর জমিদার মশাই যদি আমাদের শাস্তি দেন তাহলে তাই হবে। ডাকাতের দলের মধ্যে থেকে একজন বাইরে বেরিয়ে এসে বলল, আমি জমিদারের কাছে আমাদের সবার জন্য প্রাণ ভিক্ষা করব। ওই গ্রামের ছেলে আর জমিদারের সঙ্গে সম্প্রতি আমার একবার কথা হয়েছে। শুধু ডাকাত সর্দারের ভয়ে আমি কিছুই করতে পারছিলাম না, কিন্তু আমি জানি যতীন, তুমি আমাদের ভালো চাও। এই মেয়েটিকে আমরা ফিরিয়ে দেবো, চলো। মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে আগুন ছুঁয়ে গোটা ডাকাতের দল প্রতিজ্ঞা করল তারা আজ থেকে ডাকাতি ছেড়ে দেবে। ততক্ষণে জমিদারের দল তাদের বাহিনী নিয়ে জঙ্গলে ঢুকে পড়েছে। মেয়েটিকে যতীন তুলে নিয়ে গিয়ে জমিদারের কাছে ফিরিয়ে দিল, সমস্ত কথা স্বীকার করল। গ্রামের লোকেরা ডাকাতের দলের হাতে দড়ি পরিয়ে জমিদারের বাড়ি পর্যন্ত নিয়ে গেল বটে, তবে জমিদারের কথায় তাদের সবাইকে ছেড়ে দিল। তারা সবাই জমিদারের লাঠিয়ালের কাজে নিয়োজিত হল। এরপর থেকে ডাকাতের জীবন ছেড়ে তারা সকলে সুখে বাস করতে লাগলো সেই গ্রামে। তবে মাঝে মাঝে সেই জঙ্গল থেকে শোনা যেত অদ্ভুত চিৎকার আর আর্তনাদ। কেউ যেন অদ্ভুতভাবে চিৎকার করে কাউকে ডাকছে। ওই জঙ্গলের আশপাশ থেকে রাতের বেলা কেন, দিনের বেলাতেও মানুষ যেতে ভয় পেত।